আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বার্ড কবিতা নিয়ে আলোচনা করব। এটা আমাদের রিডিং ফর প্লেজারের একটা কবিতা, ইএফটি এর। তো এই কবিতাটাতে যাওয়ার আগে আমরা কবিতার একটু সারমর্ম বা থিম কি সেটা নিয়ে একটু জানবো। তো এই কবিতার থিম হচ্ছে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্য। কবি এখানে একটা পাখির চোখে বা পাখির দৃষ্টিতে, পাখির পিওভিতে প্রাকৃতিক সৌন্দর্যকে ফোটানোর চেষ্টা করছেন। এখানে অনেক ধরনের ম্যাটাফর ইউজ করা হয়েছে, তো আমরা সেগুলা বোঝার চেষ্টা করব। আর এই কবিতাটা মূলত একটা লিরিক পয়েম। লিরিক পয়েম মানে হচ্ছে, এটা যদি আমি বাংলা করি, বাংলাতে এটার যে অনুবাদ সেটা ছন্দ করে দেওয়া, কিন্তু আমরা সেই ছন্দ দেওয়া যে পয়েম বা কবিতা সেটা পড়বো না বা সেটাতে যাব না। কারণ হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের যেহেতু রিডিং ফর প্লেজারে এই পার্টটা আসবে, তো এখানে আমরা বুঝে কোশ্চেন যা আসবে সেটা অ্যান্সার করার চেষ্টা করব। এই জন্য আমরা বাংলাতেই, কিন্তু লিরিকে না গিয়ে আমরা প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করব। ওকে, আমরা যদি শুরু করি, প্রথম লাইন বলছে, ইট ওয়াজ পাসড ফ্রম ওয়ান বার্ড টু অ্যানাদার। এটি এক পাখি থেকে অন্য পাখির কাছে গিয়েছিল বা এক পাখি থেকে অন্য পাখির কাছে গেল। কি গেল? দ্য হোল গিফট অফ দ্য ডে, মানে দিনের পুরো উপহারটা। দিনের পুরো উপহারটা এক পাখি থেকে অন্য পাখিতে গেল। এখন এখানে দিনের উপহার বলতে কি বোঝানো হয়েছে? এখানে মূলত সূর্যের আলো বা প্রাকৃতিক সৌন্দর্য কিংবা সময়ের যে প্রবাহ সেগুলোকে বোঝানো হয়েছে, যা পাখিরা একে অপরের থেকে নিচ্ছে বা একে অপরের মধ্যে ছড়িয়ে দিতেছে, এরকম একটা ব্যাপার। তো হোল্ডে যদি আমরা বুঝি, দ্য গিফট অফ দ্য ডে, এরপরের লাইনে বলছে দ্য ডে ওয়েন্ট ফ্রম ফ্লুট টু ফ্লুট। আমরা জানি ফ্লুট মানে হচ্ছে বাঁশি, কিন্তু এখানে ফ্লুটটা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। তো দিনটা, দ্য ডে, এক বাঁশি থেকে আর এক বাঁশিতে গেল আর কি। হ্যাঁ, তো এই বাঁশি দ্বারা কি বোঝাইছে আমরা বুঝবো। আর একটা লাইন পড়ি, ওয়েন্ট ড্রেসড ইন ভেজিটেশন। এখানে ভেজিটেশন মানে কি? ভেজিটেশন মানে হচ্ছে উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ, কিন্তু এখানে কি বোঝানো হয়েছে? সবুজ উদ্ভিদের পোশাক পরে কারা আছে আমরা এটা বুঝবো। তো দুইটা লাইন যদি একত্রে বলি, যে দিনটি এক বাঁশি থেকে আর এক বাঁশিতে গেল সবুজ উদ্ভিদের পোশাক পরে। তো এখানে ফ্লুট বলতে পাখির ডাক কে বোঝাইতে পারে, বা পাখির ডাকের যে প্রতীক সেটা হিসেবে ফ্লুটকে ব্যবহার করা হইতে পারে। এই পাখির ডাকে কি থাকে? সুর থাকে। তো সুরের মতো বাতাসে যেটা ভেসে বেড়ায়। এবং ড্রেসড ইন ভেজিটেশন মানে প্রকৃতির যে সৌন্দর্য, সবুজে যে প্রকৃতি আবৃত, সেটার কথা বলতে পারে। এই সবুজে ঘেরা বা সবুজে মোড়ানো প্রকৃতির যে দিন বা সৌন্দর্য, সেটার কথা এখানে বলা হয়েছে। ইন ফ্লাইটস হুইচ ওপেনড এ টানেল। ইন ফ্লাইটস মানে হচ্ছে, আমরা জানি ফ্লাইট মানে হচ্ছে উড়ে চলা বা উড়ান। তো ইন ফ্লাইটস মানে হচ্ছে পাখিদের যে উড়ান, সেটা কি করছে? হুইচ ওপেন এ টানেল। টানেল মানে হচ্ছে সুড়ঙ্গ, একটা সুড়ঙ্গ ওপেন করছে, তৈরি করছে বা খুলে দিয়েছে আর কি। থ্রু দ্য উইন্ড উড পাস। আচ্ছা, যেখানে বাতাস প্রবাহিত হয়েছিল আর কি, সেখানে একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। টু ওয়্যার বার্ডস ওয়ার ব্রেকিং ওপেন, যেখানে পাখিরা ব্রেকিং ওপেন বা ভেঙে দিচ্ছিল বা ভাঙতেছিল। দ্য ডেন্স ব্লু এয়ার মানে হচ্ছে ঘন নীল আকাশ, পাখিরা ঘন নীল আকাশ ভাঙতেছিল। অ্যান্ড দেয়ার নাইট কেম ইন। এই পুরোটা পড়ার পরে আমরা এটার একটা সারমর্ম পাবো, মানে সেখানে রাত নেমে এলো। তো রাত নেমে আসার ব্যাপারটাকে অনেক মেটাফরিক্যালি অনেক সুন্দরভাবে কবি উপস্থাপন করছে। এখানে যে পাখির ওড়ার কথা বলা হয়েছে, যে ইন ফ্লাইটস, এটার বর্ণনা দেওয়া হয়েছে যে আকাশে পাখিরা কি করে, এক নতুন পথ তৈরি করে চলে। হ্যাঁ, ঘন নীল আকাশ বলতে এখানে বিকালের যে শেষ মুহূর্ত সেটার কথা বলা হইতে পারে। এবং বোঝানো হয়েছে যে সূর্যান্নের সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? রাত নেমে আসে। এই রাত নেমে আসা, এই যে দিন ঢেলে রাত নেমে আসে, এই ব্যাপারটাকে একটা টানেলের মাধ্যমে তিনি প্রকাশ করতেছেন, যে দিনের থেকে একটা টানেলের মাধ্যমে রাত হয়ে যাচ্ছে। আর কিভাবে টানেলটা তৈরি হচ্ছে? পাখিদের যে উড়ে চলা, সেই উড়ে চলার মাধ্যমে তৈরি হচ্ছে। তো এই হচ্ছে পুরা এই কয়েকটা লাইনের সারমর্ম। এরপরে আমরা আগাই। When I returned from so many journeys, I stayed suspended and green. When I returned, এখানে কবি নিজের কথা বলতেছে। যখন আমি বহু যাত্রা বা অনেক যাত্রা শেষে ফিরলাম, I stayed suspended, আমি রয়ে গেলাম সবুজ এবং ভাসমান। এখানে সাসপেন্ডেড এর অনেক মানে থাকে, এই পার্টিকুলার কবিতাতে সাসপেন্ডেড মানে হচ্ছে হ্যাঙ্গিং বা ভাসমান, আমরা দেখবো কবিতা শেষে বলা আছে। তো আই স্টেইড ভাসমান, সাসপেন্ডেড, অ্যান্ড গ্রিন, গ্রিন মানে সবুজ। তো আরেকটা লাইন পড়ি, এরপরে আমরা পুরোটার মানে বলতে পারবো। আচ্ছা, এরপরে বলছে, আমরা দেখি, বিটুইন সান অ্যান্ড জিওগ্রাফি। বিটুইন সান অ্যান্ড জিওগ্রাফি মানে হচ্ছে সূর্য এবং ভৌগোলিক বিস্তৃতির মাঝে। কবি সূর্য এবং ভৌগোলিক বিস্তৃতির মাঝে সবুজ এবং ভাসমান রয়ে গেছে। হ্যাঁ, এর মানে কি দাঁড়ালো?
কবি এখানে পাখির দৃষ্টিকোণ থেকে কথা বলতেছেন। তো পাখির মতো করে আকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে তিনি নিজেকে এক প্রকৃতির সাথে অবিচ্ছেদ্য অংশ হিসেবে পাইতেছেন আর কি, যে আই স্টেট সাসপেন্ডেড বিটুইন দ্য সান অ্যান্ড জিওগ্রাফি। হ্যাঁ, তো এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে তিনি নিজেকে অনুভব করতেছেন পাখির দৃষ্টিকোণ থেকে, প্রকৃতির সাথে তিনি মিশে যাচ্ছেন, এরকম একটা ভাব তিনি এই পার্টিকুলার লাইন দিয়ে প্রকাশ করছেন। আচ্ছা, এরপরে লাইন হচ্ছে আই স হাউ উইংস ওয়ার্ক, আমি দেখলাম কিভাবে ডানা কাজ করে, ডানা মানে পাখির ডানা কাজ করে আর কি। হাউ পারফিউমস আর ট্রান্সমিটেড, কিভাবে সুবাস ছড়িয়ে পড়ে। বাই ফেদারি টেলিগ্রাফ মানে হচ্ছে পালকের, টেলিগ্রাফ মানে তারের মাধ্যমে একটা বার্তা পাঠানোকে আমরা বলতে পারি। তো পালকের তার বার্তার মাধ্যমে কিভাবে কি ছড়িয়ে পড়তেছে, সুবাস ছড়িয়ে পড়তেছে। তো এখানে ফেদারি টেলিগ্রাফটা একটা মেটাফরিক ইউজ অবভিয়াসলি। তো এটার মানে কি বোঝাইতে পারে এখানে? ফেদারি টেলিগ্রাফ বলতে পাখিদের একে অপরের সঙ্গে যে যোগাযোগ সেটাকে বোঝাইতেছেন, যা হয়তো বাতাসের মাধ্যমে কি করে, একটা সুবাস ছড়িয়ে দেয়, কিংবা তাদের যেই আন্দোলন, পাখির যে ডানার আন্দোলন, সেটার মাধ্যমেও তাদের যেই যোগাযোগটা সেটাকে বোঝাইতে ফেদারি টেলিগ্রাফটা ইউজ করা হয়েছে। তো পাখিরাও যে একে অন্যের সাথে যোগাযোগ করতেছে সেই ব্যাপারটাকে এখানে তুলে ধরা হয়েছে, কিভাবে তারা করতেছে তাদের একে অপরের মধ্যে যোগাযোগ। অ্যান্ড ফ্রম অ্যাবোভ আই স দ্য পাথ, the springs and the roof tiles, the fishermen at their trades, the trousers of the foam. আচ্ছা, and from above, above মানে হচ্ছে উপর থেকে। উপর থেকে আমি দেখলাম, কি দেখলাম? প্রথমে দেখলাম পথ, আমি দেখলাম পথ। দ্য স্প্রিংস মানে হচ্ছে আমি ঝর্ণা দেখলাম। অ্যান্ড দ্য রুফ টাইলস মানে ছাদের যে টাইলস বা টালি সেগুলো দেখলাম। দ্য ফিশারম্যান অ্যাট দেয়ার ট্রেডস মানে হচ্ছে তাদের কাজে ব্যস্ত। কারা? দ্য ফিশারম্যান মানে জেলেরা, জেলেরা তাদের কাজে ব্যস্ত, সেটা দেখলাম। দ্য ট্রাউজার্স অফ দ্য ফোম মানে হচ্ছে, ট্রাউজার বলতে আমরা কি বুঝি? প্যান্ট বুঝি। ফোম মানে আমরা জানি ফেনা। কিসের ফেনা? সমুদ্রের ফেনা, বা সমুদ্রের যে বাবলস গুলা হয় সেগুলাকে আমরা ফেনার মতো উপলব্ধি করি। এই ব্যাপারটা এখানে তুমি তুলে ধরছেন যে এইগুলা সব আমি দেখলাম উপর থেকে পাখির চোখে আর কি। আই স ইট অল ফ্রম মাই গ্রিন স্কাই, এখানে গ্রিন স্কাই বলতে কি বোঝানো হয়েছে? সবুজ আকাশ। প্রকৃতির সৌন্দর্যকে তিনি সবুজের সাথে আকাশকে মিলিয়ে একটা মেটাফোর তৈরি করছেন, ঠিক আছে? সো এখানে লাইনগুলোর অর্থ কি হতে পারে? কবি আকাশ থেকে পৃথিবীর যে নানা দৃশ্য সেগুলো পর্যবেক্ষণ করতেছেন, আবার বলি প্রকৃতি পর্যবেক্ষণ করতেছেন, মানুষের জীবনযাত্রা, সমুদ্রের ঢেউ যেটা তিনি ফেনার মতো দেখতেছেন, এসব তিনি কি করতেছেন? পর্যবেক্ষণ করতেছেন। আচ্ছা, আবার বলি সবুজ আকাশ মানে হচ্ছে তিনি প্রকৃতির সঙ্গে আকাশকে যুক্ত করছেন। এখানে কবি বা পাখি নিজে যে একান্ত হয়ে গেছেন, সেটা তাদের যে একাত্মতা কবি এবং পাখির, সেটাকে এই গ্রিন স্কাই দ্বারা বোঝানো হয়েছে। আই হ্যাড নো অ্যালফাবেট দেন দ্য সোয়ালোজ ইন দেয়ার কোর্সেস। আচ্ছা, নো অ্যালফাবেট, অ্যালফাবেট মানে আমরা জানি বর্ণমালা, এখানে বর্ণমালা বোঝায় না, এখানে বোঝাইছে ভাষা। আমার কোনো ভাষা ছিল না। মোর দেন দ্য সোয়ালোজ ইন দেয়ার কোর্সেস, এখানে সোয়ালো মানে হচ্ছে ক্ষুদ্র পাখি। ক্ষুদ্র পাখি, সোয়ালো বলতে আমরা আবাবিল বলতে পারি, আবাবিল পাখি বা যে কোনো ছোট পাখিকে সোয়ালো আমরা বলতে পারি। আচ্ছা, তো দেন দ্য সোয়ালোজ ইন দেয়ার কোর্সেস, কোর্সেস মানে হচ্ছে তাদের যেই পথ চলা, সেটাকে আমরা কোর্স বলতে পারি। সো আমার কোনো ভাষা ছিল না আবাবিল পাখি বা ছোট পাখিদের পথ চলার চেয়ে বেশি। মানে তাদের পথ চলাতে যেই ভাষা প্রকাশিত হয়, প্রকৃতির যেই যোগাযোগ স্থাপিত হয়, সেটার থেকে বেশি কোনো ভাষা বা বর্ণমালা আমার ছিল না। মানে তাদের সেই যোগাযোগটা, তাদের সেই কোর্সের বা তাদের সেই পথ চলার মধ্যে যেই যোগাযোগটা স্থাপিত হয়, যেই ল্যাঙ্গুয়েজটা বলা হয়, সেটার থেকে বড় বা বেশি কোনো ভাষা আমার ছিল না, জানা ছিল না। দ্য টাইনি শাইনিং ওয়াটার অফ দ্য স্মল বার্ড অন ফায়ার, যে স্মল বার্ডের কথা বললাম আমরা, সোয়ালো। তো এখানে কি বলছে? দ্য টাইনি শাইনিং ওয়াটার মানে ক্ষুদ্র দীপ্তিমান জলের চেয়ে বেশি সেই ছোট আগুন পাখির মতো। দ্য স্মল বার্ড অন ফায়ার, হয়তো পাখিগুলোকে দেখে মনে হচ্ছে তারা অন ফায়ার বা আগুনে ঝলসে যাচ্ছে এরকম। হুইচ জান্সেস আউট অফ দ্য পোলেন মানে হচ্ছে যারা পরাগের উপরে নেচে ওঠে, ঠিক আছে? তো এখানে কবি ভাষার যে অপ্রয়োজনীয়তা সেটাকে স্বীকার করছেন, বা তার ভাষার যে প্রয়োজন নাই সেটাকে অস্বীকার করে বলছেন যে প্রকৃতির যে ভাষা বা পাখিদের যে গতিবিধি আর কি, বা জলের কণা বা আলো এবং পরাগের যে নৃত্য, সেগুলোর মাধ্যমে কি প্রকাশিত পায়, তাদের যে ভাষা সেটা প্রকাশিত পায়। এক্সট্রা কোনো অ্যালফাবেট ইউজ করার কোনো দরকার হয় না। স্মল বার্ড অন ফায়ার বলতে সম্ভবত কোনো আবার ক্ষুদ্র উজ্জ্বল কোনো পাখির প্রতীক হিসেবে তিনি দেখাইছেন, যেটি ফুলের পরাগ থেকে ফাইনালি কি করে, মধু সংগ্রহ করে, এরকম কিছু একটা। আচ্ছা, এখানে অনেকগুলা
শব্দার্থ দেওয়া আছে, আমরা এই শব্দার্থগুলা জেনেছি অলরেডি। বাংলাতে ভেজিটেশন সবুজ উদ্ভিদ, সাসপেন্ডেড মানে হ্যাঙ্গিং বা আমি ভেসে আসি, ভাসমান এরকম। টেলিগ্রাফ পুরানো কোনো পদ্ধতি বার্তা পাঠানোর। ফোম মানে হচ্ছে বাবলস ফর্ম ফ্রম দ্য সারফেস অফ ওয়াটার অর লিকুইড, আমরা সমুদ্রের ফেনার কথা বলেছি এখানে। আচ্ছা, তো এই কবিতার একটা ক্ষুদ্র সারসংক্ষেপ যদি আমি বাংলায় দেই সেটা এরকম হবে যে বার্ড কবিতাটা কবি তার প্রকৃতির সঙ্গে পাখির যে সংযোগ সেটাকে তুলে ধরছেন, এবং তার চোখে পৃথিবীর যে সৌন্দর্য তিনি সেটাকে আসলে এখানে বর্ণনা করছেন। তো এখানে কবিতার দুইটা অংশ আছে। তো প্রথম অংশে কবি দেখান যে তিনি কিভাবে একটি দিন এক পাখি থেকে আরেক পাখিতে যাইতে দেখছেন, বা কিভাবে একটা দিন আরেকটা দিন একটা দিন এক পাখি থেকে আরেক পাখিতে প্রবাহিত হচ্ছে। আম, এই দিন প্রবাহকে তিনি প্রকৃতির সৌন্দর্য হিসেবে উপস্থাপন করছেন, যে তাদের একে অপরের মধ্যে মধ্যে হচ্ছে সুবাস ছড়িয়ে পড়তেছে। পাখিরা যখন উড়ে যাচ্ছে তখন তারা বাতাসের মধ্য দিয়ে পথ তৈরি করতেছে, একটা টানেল আমরা সুড়ঙ্গ দেখছিলাম, সেই পথ তৈরি করতেছে। আকাশের নীল গভীরতা তারা ভেঙে দিচ্ছে এবং অবশেষে রাত নেমে আসতেছে। তো এটা প্রথম অংশের মধ্যে আমরা পাই। দ্বিতীয় অংশে যেটা পাই, যে কবি নিজস্ব একটা অভিজ্ঞতা তিনি বর্ণনা করেন, যেখানে তিনি বহু যাত্রার পরে প্রকৃতির মাঝে স্থির হয়ে একটু সময় পান। সেই সময় তিনি উপর থেকে পৃথিবীর নানা দৃশ্য পর্যবেক্ষণ করেন। তিনি নদী দেখেন, পথঘাট দেখেন, ছাদ দেখেন, জেলেদের মাছ ধরা দেখেন, এমনকি সমুদ্রের ফেনার কথাও এখানে উল্লেখ করা আছে। তো তিনি অনুভব করেন যে ভাষার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ প্রকৃতির একটা নিজস্ব একটা ভাষা আছে, যা পাখির ওড়া বা হাওয়ার গতি এবং ফুলের পরাগের যে নৃত্য সেটার মাধ্যমে প্রকাশ পায়। তো এই কবিতায় পাখি শুধু একটা প্রকৃতির অংশই না, বরং আমাদের সময়ের প্রবাহ এবং জীবনের প্রতীকও বটে। তো কবি দেখান কিভাবে পৃথিবী এবং প্রকৃতি একে অপরের সঙ্গে যুক্ত, এবং কিভাবে আমরা প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপলব্ধি করতে পারি যদি আমরা সত্যি তার পর্যবেক্ষণ করি আর কি। পর্যবেক্ষণের এই গুরুত্বটা বোঝানোর জন্য পাখির চোখে এই কবিতাটা বর্ণনা করা হয়েছে। তো এই ছিল আমাদের বার্ড কবিতাটা। এখন এটা রিলেটেড তিনটা স্টাডি কোয়েশ্চেন আছে। তো আশা করি আপনারা যদি এই কবিতাটা বুঝতে পারেন তাহলে এই তিনটা স্টাডি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। দ্যাটস ইট। সালামু আলাইকুম।